বিএনপি নেতা ফজলুর রহমানের নতুন বক্তব্যে আরো তোলপাড় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়া তো দূরের কথা, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এই ঘটনার পর কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে, তাহলে আমি আইন সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে। ফজলুর রহমান এবারই শুধু নয়, এর আগেও ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত। শেখ হাসিনা চিঠি লিখে দিলেন ওর মার কাছে, সেই চিঠিটা নিয়ে আমি গেলাম, গিয়ে তার মার কাছে গিয়ে বললাম যে আমার নেত্রী আপনাকে চিঠি দিতে, যেখানে শেখ হাসিনার লেখা ছিল। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। এই ঘটনা কি আগামীতে যে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেইটার ব্যাপারে এক ধরনের খুব বড় ধরনের শঙ্কা তৈরি করছে না? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শর্তের মারপ্যাচে দিন দিন জটিল হচ্ছে দেশের রাজনীতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাজনীতির সবকিছু এলোমেলো, নতুন সংখ্যা, জরুরি পরিস্থিতিতে রাজপথে জামায়াত, কঠিন বার্তা। কোন পথে হাঁটছে দেশের রাজনীতি, এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা ও ফজলুর রহমানকে নিয়ে বিপাকে বিএনপি। এবার লন্ডন থেকে রুমিন ফারহানা ও ফজলুর রহমানকে নিয়ে যে কঠিন বার্তা দিলেন তারেক রহমান, অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা, আবার কিছু ক্ষেত্রে একেবারেই বিপরীত অবস্থান। সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি, যদিও এই পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবি এসব দলের। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনড় এনসিপি। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। স্পষ্টতই দেখা যাচ্ছে নিজেদের দাবি মানা না মানাকে নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে বিভিন্ন দল। এসব শর্তের মারপ্যাচ কেবলই রাজনৈতিক কৌশল, নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে উঁকি দিচ্ছে এমন সব প্রশ্ন। বিএনপির উপরে চাপটা যত নির্বাচন সামনে আগায় আসতে থাকবে, আস্তে আস্তে সেই চাপ আরও বাড়বে। আমি যেটা বুঝতেছি যেটা এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন না হওয়ার পথে কারোর জন্য কোনো লাভ নেই, সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমার ধারণা ওই ভুলের দিকে তারা যাবে না। এই সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক দলগুলোকে আবার পুনরায় ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হয় তাইলে রাজনীতির মতোই চলবে, যে রাজনীতি আমরা কোনোদিন কেউ চাই না। রাজনীতি হয়তো চ্যালেঞ্জের মুখে পড়বে, সেই চ্যালেঞ্জ থেকে অন্য শক্তির হাতে ক্ষমতা চলে যেতে পারে। নির্বাচনের বিকল্পটা কি? ধরেন তর্কের খাতিরে নির্বাচন হলো না, তাহলে কি হবে? এভাবে তো দেশ চলবে না, চলতে পারে না। তাইলে তো একটা জায়গায় কেউ না কেউ এসে ক্ষমতা তাদের হাতে নিয়ন্ত্রণ নেবে। অথবা আরেকটা বিপদ আছে, সেটা হতে পারে যে রেডিক্যাল ইসলামিস্ট যারা, তারা হয়তো ক্ষমতা দখল করতে পারে, চেষ্টা করতে পারে, যেটা হয়েছে অনেক দেশে। বিশ্লেষকরা মনে করেন সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সুরাহা সম্ভব, তবে অনড় থাকলে লাভ হবে না কোনো পক্ষেরই। দেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে, তখন ইউনুস তার মাইন্ড চেঞ্জও করে ফেলতে পারে। যে গেমটা তারা খেলতেছে, এটা যদি শেষ পর্যন্ত তারা অনড় থাকে, এটা হবে লস গেম। একটা জায়গায় তারা হয়তো রিয়েলাইজেশন তাদের মধ্যে আসবে যে রাজনীতি যদি ঠিক না থাকে, নির্বাচন যদি না হয়, দিনের শেষে কেউই কিন্তু লাভবান হবেন না।
সবাই কম বেশি এফেক্টেড হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক যাত্রাপথই জুৎসই বিকল্প। নির্বাচন যদি না হয় তাহলে আমরা কাকে কিভাবে চলবে, হাত পা এমনি বাধা, আরও বাধা পড়ে যাবে। গতকালকে নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটে গেল সেখানে এনসিপি এবং বিএনপির তরফ থেকে রুমিন ফারহানা যার যার মতো করে বক্তব্য দিয়েছেন, কিন্তু রীতিমতো একটা হাতাহাতির মতো ঘটনা ঘটেছে খোদ নির্বাচন কমিশনের সামনে। এই ঘটনা কি আগামীতে যে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেইটার ব্যাপারে এক ধরনের খুব বড় ধরনের শঙ্কা তৈরি করছে না? পরস্পরের প্রতি যে সহনশীলতার কথা এতদিন ধরে বলছি, সেটার জায়গা কি আসলে মাঠে দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি কি আগের কথার প্রশ্নটার একটু উত্তর দিয়ে আসতে পারি? আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে ভাষায় শোকজ করা হয়েছে, আপনি যদি দেখেন, এটা কিন্তু শোকজ আমাদের বিভিন্ন নেতাকে করা হয়, এটা কিন্তু খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজেই করা হয়েছে। এর আগে ভার্বালিও তাকে বলা হয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে রাজনীতির একটা গুণগত পরিবর্তন এসেছে এক্সপেকটেশনের জায়গায়। যারা শোনেন, যারা এটাতে অংশ নেন, তাদের অধিকাংশেরই, বিশেষ করে সমগ্র দেশের আমার কাছে মনে হয় আপামর জনসাধারণের, কোনো একটা সময় রাজনীতির এলিমেন্টস ছিল প্রচন্ড অ্যাটাকিং। আপনি যেভাবেই কথা বলুন না কেন, আমরা যদি ফিরে যাই আগের সময়ে, আমি 15-17 বছরে ভয়ঙ্কর ধরনের অভিযোগ, ভয়ঙ্কর ধরনের ব্যক্তিগত আক্রমণ, নোংরা কথা, এগুলো ছাড়া কিছু ছিল না। কিন্তু 5ই আগস্ট এই রিয়ালিটিটাতে আমরা অ্যাটলিস্ট সবাই চেয়েছি যে একটা ছেদ পড়ুক এবং এটা বন্ধ হয়ে যাক। কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাজনীতিতে সুদীর্ঘকালে যারা অভ্যস্ত ছিলেন বা অ্যাটাক হয়েছেন, কিংবা তাদের হয়তো সুযোগ হয়নি সেই সময় ফিরে দেওয়ার, 2-4 জনকে তো আমরা দেখি এবং দল সেটাতে যথেষ্ট পরিমাণে বিব্রতও হয়। সেটাতে দেখা যায় মৌখিকভাবে শোকজ করা হয়েছে। শুধু আমার দলের বিষয় বলে বলছি না, আমি আমার দলের বিষয়টা দায়িত্ব নিয়ে বলছি, বাট অন্যান্য জায়গাতেও যেটা আছে ওভারঅল রাজনীতিতে, মানে যেটা হয়েছে অন্যদের ক্ষেত্রে, তরুণ রাজনীতিবিদদের ক্ষেত্রে আপনার তাও কিছু ক্ষমা করে দেওয়ার সুযোগ আছে যে তারা রাজনীতিতে নতুন, ফলে তারা ভুল করছে। কিন্তু এই ক্ষেত্রে সিনিয়র একজন রাজনীতিবিদ হিসেবে তার দায়িত্ব অনেক অনেক বেশি। আর মবের ক্ষেত্রে উনি যতটাই দায়িত্ব জ্ঞানহীন কথা বলুন না কেন, আবারও বলি, দলের থেকে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ অবশ্যই, মানে যদি প্রয়োজন হয় তাহলে নেওয়া হবে। কিন্তু সেই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মব দিয়ে তাকে অ্যাটাক করাটা, এটা ঠেকানোর একমাত্র জায়গা হচ্ছে সরকার। এটা আসলে আর কারো পক্ষে ঠেকানো সম্ভব না। মব এমন একটা জায়গায় পৌঁছেছে, মঞ্জুর, আপনি মনে রাখবেন যে আপনার টকশোতে আমি আসলে কি নিয়ে কথা বলছি, আপনি যদি কোনোভাবে তর্কের হাইপোথেটিক্যালি ধরি যে আপনি ধর্ম নিয়ে একটা আলোচনা তুললেন, সেখানে একটা মতামত দেওয়ার জন্য আমারও কিন্তু বাড়ি ফিরে যাওয়াটা কঠিন হতে পারে, এবং আমার বাড়ির সামনে কিন্তু আমি আশঙ্কা করি যে এই ধরনের অনেক কিছুই সামনে আসতে পারে। অলরেডি আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, এমন কিছু কথা, আমি আমার টকশোর কোনো কমেন্ট দেখি না। রিজন হলো এমন কিছু কমেন্ট ওখানে থাকে যে আনরিডেবল, এটা আমি আগেও বলেছি। তো এই বাস্তবতা, এইটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার। দেখুন, একটা মানুষ অত্যন্ত ন্যাক্কারজনক কথা বলছে, সেটা যদি মামলাযোগ্য হয়, সেটা যদি ব্লাসফেমি ধরনের অপরাধ হয়, তার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে। আপনি মানুষজন নিয়ে তার বাসায় জড়ো হবেন, কাউকে হত্যার হুমকি দিবেন, আমি সেটার খুব তীব্র বিরোধী। এবং এই মানবিক মর্যাদাটুকু তিনি রাখতে পারেননি বলেই আপনি তার বাড়ির সামনে হাজির হয়ে গেলেন, তাহলে ডিফারেন্স থাকলো কি? এইবার আসি আপনার প্রশ্নে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আর সবার মতো আমরাও কিন্তু ভিডিও ফুটেজ যেটুকু দেখা গেছে সেটুকু, এটা প্রচন্ড রকমের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। কিন্তু যেখানে শুনানি হয়েছে সেই জায়গাটার সাথে মাঠের নির্বাচনকে মেলানোর আমি তেমন সুযোগ দেখি না। রিজন হলো যে এইখানে বিভিন্ন পক্ষের, মানে দলের পক্ষ থেকে আইনজীবীরা কিংবা প্রার্থীরা নিজেরাই গেছেন এই শুনানিতে অংশ নিতে। এইটুকু সহনীয়তা তো আমরা আমাদের এমপি প্রার্থীদের কাছে আশা করতেই পারি যে যতটাই বাত্যয় হোক না কেন, একজন আরেকজনের মতের সাথে হাতাহাতিতে অ্যাটলিস্ট তারা যাবেন না। বরং আপনি ভয় করুন, আমি যেটাতে ভয় করছি যে এর ফলে যে নির্বাচন হবে, নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন, তারা কতটুকু নিজেদের কন্ট্রোল করতে পারবেন সংসদে। যে কারণ হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রত্যক্ষ উপস্থিতিতে, এবং এটা কিন্তু প্রপারলি ফাংশন করার কথা যদি এখানে জার্নালিস্ট এবং যারা ভিজিটার তাদের প্রপার পার্টিসিপেশন থাকে। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচনটা সঠিক হবে। কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছে, সেখানে গেছেন কারা? তারা রেসপেক্টেবল পারসন। এমন কেউ জাননি যেখানে, মানে যেটাতে এই ধরনের ঘটনা একটা ঘটতে পারে। এই ঘটনাটা প্রচন্ড রকম অনভিপ্রেত। আসলে কার দ্বারা এটা উদ্ভূত, যতটুকু আমি দেখেছি, ভিডিও যেটা দেখেছি, দেখুন, মুখে কথা বলার সুযোগ যতক্ষণ আছে, হাতে তো আসলে দেওয়ার কিছু নেই। মুখের কথারও তো একটা সীমা থাকার কথা। ধরুন, রুমিন ফারহানার একটা মন্তব্য একটা টক শোতে দেখছিলাম, যেখানে তিনি হাসনাত আব্দুল্লাহর চেহারা নিয়ে মন্তব্য পর্যন্ত করছেন। এই যে সংস্কৃতিগুলো, এগুলো আসলে বিএনপি কিভাবে আসলে এই ধরনের কথাবার্তার ধরন নিয়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতারা যে ভাষায় কথা বলেন বা টক শোতে যা বলেন, সেটা কি আসলে দলের কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিনা? দলের তো অবশ্যই আমরা চেষ্টা করি, দল যেটা চেষ্টা করে ওভারঅল একটা মানে মোটামুটিভাবে যেন মডেস্ট ওয়েতেই কথাবার্তাগুলো বলা হয়। দেখুন, একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যিনি বা যারা, আপনি যদি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ভাবেন, আমাদের চেয়ারপারসনের কথা ভাবেন, আমাদের সেক্রেটারি জেনারেলের কথা ভাবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যে মানুষগুলো বসে আছেন, এবং ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি আমরা ফলো করি, কোনো সুযোগই তো নাই আমাদের এই ধরনের উগ্র কথোপকথনের। কিন্তু এই দায়টা তো আসলে ব্যক্তিকে নিতে হবে। কিন্তু একটা সার্টেন টাইম পরে যেগুলো প্রকাশ্যে আসে, তার বাইরে
অফিসিয়ালি মানে মৌখিকভাবে ভার্বালিও কিন্তু বলা হয় যে কেয়ারফুল হওয়ার জন্য, কথোপকথনের জন্য। এই দলটা তো আসলে আপনার কথোপকথন, আপনি টকশোতে যে ঠিক কী ধরনের কথা বলছেন, ডেলিভারি দিচ্ছেন, এইটা আসলে সবসময় কন্ট্রোল করার সুযোগ থাকে না মঞ্জুর ভাই। একটা জিনিস আমাদের কিন্তু দলে আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রতি মাসে আমরা কিন্তু আপডেট করি টকশো। যারা আমাদের জানা মতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে টকশোতে অংশ নেন, সেখানে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়, বিশেষ করে কনফ্রন্টেশন। আর এখনকার নতুন রাজনীতিতে যেখানে তরুণ রাজনীতিবিদরা আমাদের সাথে ওয়াকিং করেছে, সেখানে সর্বোচ্চ বারবার যেটা বলা হয় সেটা সহনশীলতার কথা। এখন ব্যক্তি হিসেবে ওগুলো সব অ্যাটেন্ড করার পরে, সব জানার পরে, যেই দল আমি ফলো করছি সেই দলের নেতৃত্বকে দেখার পরেও আমি যদি কোনো ব্যক্তিগত আক্রমণ বা এই জায়গাটায় মানে পার্সোনাল যেটাকে বলে, আপনি যেটা বলেন চেহারা নিয়ে কথা বলা, আমি যদিও এটা শুনিনি, কিন্তু এর চেয়ে তো আসলে কটু কথা আর কিছু হতে পারে না। বিএনপি নেতা ফজলুর রহমানের নতুন বক্তব্যে আরো তোলপাড় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়া তো দূরের কথা, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। ফজলুর রহমানের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এই দুইজনকে ইঙ্গিত করে ফজু পাগলা বক্তব্য দিয়েছেন। অতএব তাদের কিছু জরুরত রয়েছে, কিছু করণীয় রয়েছে। এবং আওয়ামী লীগের মতো, হাসিনার মতো, যেহেতু পিওর আওয়ামী লীগের রক্ত এর শরীরে, বাঁচার জন্যে বা মৃত্যুর আগে, এই মৃত্যু বলতে আবার ধরেন না যে তাকে হুমকি দেওয়া হয়েছে, মৃত্যু না, রাজনৈতিক পতনের আগে। যেমন হাসিনার মৃত্যু হয়েছে বলতে হাসিনাকে তো হত্যা করা হয়নি, এর মানে হাসিনার রাজনৈতিক মৃত্যু, ওইটা বুঝিয়েছি। আওয়ামী লীগ যেরকম জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল, জামাত শিবির জিকির করতে করতে ফজলু পাগলা সেম থিওরিতে গিয়েছে। অতএব এখানে একটা মজার ঘটনা ঘটবে, যে এই জাতিকে জামাত শিবির বানিয়ে গিয়েছিল হাসিনা, আর তার ফল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে সব শিবির। ফজলু পাগলা এখন সেই দিকে হাঁটছে। ফজলু পাগলা বলার চেষ্টা করছে যে 5 আগস্ট, কালো শক্তি, অমুক্তম, এগুলো আমি কিচ্ছু বলিনি। আপনি চিন্তা করেন, তথ্য প্রযুক্তির এই যুগে দিবালোকে দিনের আলোতে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতে পারে সে খালেদা জিয়ার বা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, কতটা জঘন্য, কতটা নোংরা, কতটা বেঈমান, কতটা মোনাফেক, কতটা বাটপার হলে এই 3-4 দিন আগে বলেছে যে 5 আগস্ট স্পষ্ট বলেছে। এবং আরো কিছু অশিক্ষিত কুলাঙ্গার মূর্খকে আমি দেখছি যারা বলছে না আসলে 5 আগস্টের বিরুদ্ধে ফজলু পাগলা বলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোট ভাইকে দেখলাম, কতটা বিবেক বর্জিত হলে, কতটা নিচু শ্রেণীর হলে এই কথা বলতে পারে। এটা স্পষ্ট, যে কোনো মানে অর্ধ পাগলও বুঝবে যে ফজলু পাগলা 5 আগস্ট, কয়েকটা বক্তব্য মিলান, তিনি বলেছেন 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, জামাত শিবির, সার্জিস আলমদের অভিনয়, এবং 500-700 মানুষ হত্যা করেছে এই হাসমাত্রা, এটা বলেছে না? এবং 5 আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে, এ কথা বলেছে না তিনি? প্রমাণ নাই, অথচ এই দেবালোকের ন্যায় সাংবাদিকদের সামনে বলছে যে না, এই ধরনের কথা আমি বলিনি, প্রমাণ করতে পারলে ক্ষমা চাইব। এখন একদম স্পষ্ট কথা, যে বক্তব্যটা আমলে নিয়ে বিএনপিও শোকজ করেছে, ওটাকে বলছে সে বলে নাই, মানে এই মিথ্যা কথা বলে তিনি পার পাবেন না, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আরো সামগ্রিক বিষয়ে, তার নাম ফজলু পাগলা বলা, জামাত সম্পর্কে দীর্ঘ বক্তব্য দেয়া, সব বক্তব্যগুলো অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এটা ফান অথবা ট্রল করার জন্য অনেক সময় আমরা বলি, কিন্তু এবার কিন্তু সেটা না, এটা একদম ট্রুলি বলছে। আমার কাছে মনে হয়েছে তিনি মেন্টালি পুরোপুরি ফিট না, এবং এই লোক মাথা মোটা টাইপের, গর্ধব শ্রেণীর লোক। এই লোকের ব্রেইন নাই, এই লোকের রেজাল্ট খুঁজেন। আমি শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি পড়েছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তিনি অবাঞ্ছিত, ঢুকুক না ঢাকা বিশ্ববিদ্যালয়, হাড় গোড় খুঁজে পাবে না। এই লোক আমার কাছে মনে হয়েছে মাথা মোটা টাইপের, গর্দব টাইপের, মেধা নাই। কিসের সাবমিশন করে? এর কাছে কে মামলা নিয়ে যায় আমি জানি না। এর সাথে একজন ক্লায়েন্ট কথা বলতে গেলেই তো বিরক্ত লাগার কথা, মুখ থেকে স্যাপসেটে, এইরকম একটা ইতর শ্রেণীর লোক। এবং এর আগের বয়ানগুলো পুরোটাই বাটপার টাইপের। একজন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি, আবার সভাপতি হয়েছেন, 1991 সালে 4টা দল থেকে ইলেকশন করেছেন, সব জায়গায় হেরেছেন, এই বাটপার। এই যে কোন টাইপের লোক হতে পারে সহজেই বোঝা যায়। নিজেই বলছে যে তার বয়স 78 ইয়ার্স, 78 বছর বয়স। তো বয়সের ভার, দায়িত্বের ভার, এবং মাদক সেবন করেন, চেহারা দেখলেই বোঝা যায় মদখোর। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। কারণ কোন সুস্থ রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে না। ডাক্তার মুরাদও এই ফজলু পাগলার মতো এত নিচে নামেনি। ডাক্তার মুরাদের বক্তব্যের মধ্যে একটা ব্যালেন্স ছিল। অতএব তার নতুন বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে তিনি মানসিকভাবে সুস্থ নন। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন তাকে নাকি কারা হত্যার হুমকি দিয়েছে। কি মিথ্যুক, মিথ্যুকের ঘরের মিথ্যুক, মানে ওর জন্ম মিথ্যুক। ওর আসলে যাকে বাবা বলে, যাকে মা বলে, ও আসলে ওর বাবা মা কিনা, এটাই সন্দেহ হয়। কারণ এরকম সবার চোখের সামনে বসে এরকম কিভাবে মিথ্যে কথা বলে যে সে কালো শক্তি বলে নাই। আপনি চিন্তা করেছেন? আবার সে কি বলে,
যে তাকে নাকি হত্যা করার স্লোগান দেওয়া, অথচ কেউ বলেনি তাকে হত্যা করা। যেমন আমরা বলেছি ওকে পিটানো দরকার, জুতো পিটা করা দরকার, ওর গিরা গিরে পিটানো দরকার, কিন্তু হত্যা করার শব্দটা কেউ উচ্চারণ করেনি। মানে এই বাটপাড়া হচ্ছে এরকম, গালিকে বলে গুলি, যে আপনি একটা গালি দিলেন, যেমন আমি বললাম যে একে গালি দেওয়া উচিত, তো বলবে যে ওকে গুলি করা উচিত, এটা বলছে। এবার আন্দাজের উপর কোনো তথ্য প্রমাণ ছাড়া বলছেন ফ্রান্স থেকে এক ইউটিউবার আর 2 ইউটিউবার, মানে এখানে স্পষ্ট যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ইঙ্গিত করেছেন তারা নাকি তাকে হত্যা নির্দেশ দিয়েছেন। কোনো প্রমাণ নেই, আন্দাজের উপর, মানে মিথ্যুকের গোষ্ঠী, মিথ্যুক তো মিথ্যা কথা বলবেই। বরং বয়স বিবেচনায়, নানান বিবেচনায়, গুরুত্ব বিবেচনায় পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে ভিডিও বানান নাই, ছাড় দিয়েছেন। এবার হয়তো বানাবেন, কারণ ফজু পাগলা হচ্ছে একদম ইতর শ্রেণী, 3rd ক্লাস। তো ফজু পাগলাকে ডিল করা এটা আমাদের মতো লোকই যথেষ্ট। পিনাকির মতো হাই প্রোফাইল লোকের জন্য ফজু পাগলার মতো একজন ইতরকে নিয়ে কথা বলাটা মানায় না। এদিকে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও নারী নির্যাতন সহ চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশাসনের অপব্যবহার, রাজনৈতিক দাপট, প্রতারণা, ব্ল্যাকমেইল এবং নারী নির্যাতন সহ নানা অভিযোগ পাওয়া গেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে ক্রাইম এডিশন। ওই প্রতিবেদনে বিভিন্ন ইউটিউবার ও ব্লগারদের রাজনৈতিক স্বার্থে জোরপূর্বক ব্যবহার সহ তৌহিদ আফ্রিদির একাধিক কুকীর্তির তথ্য প্রমাণ উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় 30 জুলাই 2024 অগ্নিগর্ভ বাংলাদেশ, ছাত্র জনতার উপর চলে অবর্ণনীয় গণহত্যা। সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি, বিশেষত ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। আন্দোলনের মূল নেতৃত্বে থাকা 6 সমন্বয়কে আটকের পর আন্দোলন এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ডিবি হারুনের কুকীর্তি প্রকাশে আনেন। ভাইরাল হয় এক নারীর সঙ্গে ডিবি হারুনের আপত্তিকর ভিডিও। ওই ভিডিও প্রকাশের পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে পড়েন। ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও সরাতে আফ্রিদিকে অনুরোধ করেন। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবাইরকে। জুবাইর জানান রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটক রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করা হয়। প্রতিবেদনে বলা হয় তৌহিদ আফ্রিদিকে শুধু একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া। তার নিয়ন্ত্রণেই চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনে উপায় ছিল না, কারণ তিনি ডিবি, সিআইডি, এডি কিংবা সিটিসির শীর্ষ কর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে কারণে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে ব্যবহার করত।